আপনাকে আমরা যেই ঘটনাটাকে কেন্দ্র কইরা আজকের এখানে বসা, সেটা হচ্ছে যে কি এই গানের মিছিল। যে গানের মিছিলটা আপনারা করলেন কারফিউ ভেঙে। দেখেন এইটা আসলে ধরেন মানে ইতিহাসের কিছু মোমেন্ট থাকে না, যেটা আমরা ধরেন অনেকবার চর্চা করি। ধরেন 52-এর ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে তো আসলে কয়জন মারা গেল ওটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি একটা কারফিউ ছিল এবং সেইটাকে ভেঙে একটা মিছিল হইলো, সেখানে পুলিশ গুলি করলো। মানে বাংলাদেশের এই ধরেন 60-70 বছরের ইতিহাসে তো এরকম কয়েকবার ঘটছে। 69-এ আমরা দেখছি, 90-তে দেখছি, ট্রাক তুলে দেওয়া হয়েছে ছাত্রদের উপরে। এখন আমাদের এখানে জুলাইতে আমরা যেই ধরনের প্রাণহানি দেখছি, আপনি যেটা বলতেছিলেন না, 16-17 জুলাইয়ের পর থেকে ডেলিভারেটলি কিলিং এর সংখ্যা বাড়তে থাকলো। এবং একসময় তো পত্রিকাগুলোতে, আমরা পত্রিকা ছাড়া আর কিছু ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, প্রথম আলোতে আমরা দেখলাম 100 ছাড়াই গেছে এই মানুষ কিলিং এর ঘটনা, 200 ছাড়া যাচ্ছে, 300 ছাড়া যাচ্ছে। মানে নাম্বার কোনো ঘটনাই যেভাবে মারা হচ্ছে, আপনার মনে আছে কিনা যে একটা ছেলেকে কার্নিশের ভিতরে গিয়ে গুলি করে করে ওটা বাঁচার জন্য একটা রডের উপরে ঝুলেছিল। আপনি মানে এরকম যখন একটা পরিস্থিতি, এবং আমরা আসলে শিল্পীদের আলাপটাতে আসবো, কিন্তু তার আগে আমি বুঝতে চাই যে এই সময়টাতে আপনারা কিভাবে সাহস করলেন যে একটা মিছিল নিয়ে কারফিউ ভেঙে যাওয়া, যেখানে মানে মৃত্যু অনেকটাই নিশ্চিত। এই জায়গাটা বলতে গেলে না, আমার একটা 5 বছরের ছেলে আছে, আমার মানে বাবা হওয়ার আগে আমার মৃত্যু নিয়ে কোনো চিন্তা ছিল না। বাবা হওয়ার পরে আমি বুঝছি যে মৃত্যু কত ভয়ঙ্কর। আমার ছোটবেলা বাবা মারা গেছে, আমি ওই সময় বাবা হারানোর কষ্টটা আমি পাইছি, কিন্তু 16 তারিখ থেকে দেখতেছি যে আমি তো স্বপ্ন দেখি আমার ছেলেটা একদিন স্কুলে যাবে, কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমি দেখতেছি যেই দেশে আমার ছেলেটা জন্মাইছে সেই দেশে ছাত্র মারতে কোনো কিছু মানে কোনো হিসাব দিতে হয় না। আপনি বলে ফেললেন না যে 100, 150, 200, 300, মানে 18 তারিখের মধ্যে কিন্তু প্রায় আমরা 250-300 মতো নাম্বার পেয়ে গেলাম। চোখের সামনে দিয়ে লাশ। আমি বললাম না যে আমি তো রাস্তায় কিছু করি নাই, আমি শুধু রাস্তায় ছিলাম। আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, আই এম সরি, একটা জিনিস একটু হিসাব করে দেখেন যে আমি কিন্তু মারা যাইনি। আনাস মারা গেছে, যে লিখে মানে চিঠি লিখে বেরিয়েছে যে সমস্ত কিছুর জন্য ক্ষমা চাই। আমরা বক্তৃতায় বলছি, আমরা সভা সমাবেশে বলছি যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু দেখেন আমি কিন্তু জীবন দিতে পারি নাই। কিন্তু আনাস যেই দিন বেরিয়েছে সেই দিন সে জীবন দিছে। তার মানে কি, ওর বেরোনোটা অনেস্টলি ছিল। আমি জানি যে কেমন করে কায়দা করে বাইচা থাকতে হয়, আমি জানি কোন জায়গায় পর্যন্ত গেলে পুলিশ আমারে মারতে পারবে না। কিন্তু আনাসরা যারা ওই দিন নামছিল, যারা জুলাইয়ে নামছিল, ওরা বাঁচার জন্য নামে নাই, ওরা নামছিল মুক্তির জন্য, ওরা নামছিল জীবন দিয়ে হইলেও এই বৈষম্য থেকে আমাকে বেরোতে হবে। তো যার কারণে বলতেছেন না যে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ যখন কারফিউ জারি হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে গেল, তখন ব্র্যাক ইউনিভার্সিটি, যাদেরকে আমরা সারা জীবন মাম্মি ড্যাডির বাচ্চা বলে, ফার্মের মুরগি বলে ইগনোর করে গেছি, সেই বাচ্চাগুলো সেদিন দেখাই দিছে যে দেখো দেশের জন্য কেমনে জীবন দিতে হয়, কেমনে একেবারে মুরগির বাচ্চার মতো পুলিশের সামনে গিয়ে ঝাঁপায় পড়তেছে। টিয়ার শেল ওর কাছে মনে হচ্ছে যে এটা পপকর্ন, ওইটা লাথি মেরা ও আবার পুলিশের কাছে পাঠাই দিচ্ছে। ব্র্যাকের দরজার ভেতর দিয়ে পাইপ ঢুকাই, মানে ইয়েটা নল ঢুকাই দিয়ে টিয়ার শেল মেরে দিচ্ছে, আর ওইখান থেকে ওটা চান্স পাইলে আবার বেরিয়ে যাচ্ছে। তো এইটা দেখে এখন আপনি যদি শিল্পী দাবি করেন নিজেরে, আমার প্রায় 22-23 বছর ধরে আমি নিজেরে শিল্পী দাবি করি, ক্লেম করি আমি আমার নামে যে আমি শিল্পী।
আমি গান গাই, আমি নাটক করি, আমি আবৃত্তি করি। আমি সত্যেন সেনের একটা গান গাই, আমরা মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ। আমি 22 বছর 25 বছর ধরে খালি গান গায়ে গেছি, প্রাণ দেয়া, ওই যে মানুষের লেগে যে প্রাণটা ঢাইলা দিব, সেই সুযোগটা আমি পাইনি। মানে সুযোগ পাইছি, মানে আমি যে এই পরিমাণের কাপুরুষ, আমি জানি কোনখান থেকে ঠিক ব্যাক করে চলে আসতে হয়। কিন্তু আমি দেখছি যে এই গানটা জীবনে শোনে নাই, ও জানে যে কেমনে গিয়ে জীবনটা দিয়া ঠিক দেশের জন্য কাজটা করে চলে আসতে হয়, কেমনে শহীদ হইতে ও জানে। আমি দেখছি শাহবাগ দিয়ে যে লাশ যাইতেছে, তাজা রক্ত পড়তেছে, গরম রক্ত। আমি মানে আমার চোখ যদি আরেকটু ভালো হইতো, আমি বোধহয় ওই রক্তের মধ্যে থেকে ধোঁয়া উঠতেছে না, এইটা দেখতে পাইতাম। তো এত কিছু দেখার পরে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, আমি খালি ভাবছি কি করব আমরা। আর প্রতি রাত্রে কান্না করছি, একটা রাত কান্না ছাড়া ঘুমাইতে পারি নাই। মানে আমি দেখি যে 1 ঘন্টা চোখ বন্ধ করে রাখছি, 1 ঘন্টা পরে ঘড়ি দেখি যে 1 ঘন্টা চলে গেছে, আমি ঘুমাইতে পারতেছি না, আমার শুধু চোখ দিয়ে পানি পড়ে। আর যদি একটু ফেসবুকে ঢুকি আর দেখি লাশের ছবি আর ভিডিও। নারায়ণগঞ্জে একটা ভিডিও দেখলাম, ওর মা ওর বাচ্চাটারে আদর করে দিচ্ছে যে আমার পাখিটা জান্নাতে চলে গেছে। আর আমি আমার ছেলের কথাটা ভাবতাম তখন, যে আমার ছেলেটা যদি কালকে সকালে শুনে যে আমি নাই, এই জন্য বলে রাতের বেলা নিয়ত করতাম সকালে বেরোবো না। আবার সকালে উঠে মনে করি আমি যদি আজকে ঘরে বসে থাকি, 10 বছর পরে, 15 বছর পরে যদি আমার ছেলেটা গুলি করে মেরে ফেলে, এই শেখ হাসিনা যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে, আমার ছেলে যদি কোনো কিছু দাবি নিয়ে রাস্তায় নামে, আইদারও কাপুরুষ হয়ে ঘরে বসে থাকবে, কিছু নিয়ে নামবে না, আর যদি নামে তাহলে এইভাবে গুলি করে মারতে পারবে। তাহলে এজ এ পিতা আমার দায় হয়ে গেছিল, শিল্পীর চেয়ে আমি তখন বড় পিতা হয়ে গেছিলাম, যে আমার লাশের বিনিময়ে হইলেও আমাকে এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াইতে হবে, নামাইতে হবে। এইটা আমি মনে করছিলাম বলে আমি সেদিন রাস্তায় নামতে পারছিলাম, প্রতিদিন একবার করে। আমি কিচ্ছু করতে পারি, আমি একটা পুলিশে থাপ্পড় দেই নাই, কোনো একটা গাড়িতে ঢিল মারি নাই, আমি স্রেফ রাস্তায় দাঁড়াইছিলাম। আমি শুধু মানুষ দেখছি, আমি শুধু সাহস দেখছি, আমি শুধু শক্তি দেখছি, আমি শুধু সম্ভাবনা দেখছি। জেনজি ফার্মের মুরগি বাচ্চা, এই জেনারেশন ফেসবুক ছাড়া কিচ্ছু বুঝতে না। আমি খালি দেখছি যে আমি যাদের উপরে সবচেয়ে বড় অনাস্থা প্রকাশ করছিলাম, ওরা আমার শিখাইছে যে আরিফ নূর, তুমি 22 বছর ধরে শুধু কাপুরুষতা করছো, 22 বছর ধরে তুমি খালি নিজের সাথে অসততা করছো, 22 বছর শুধু তোতা পাখির মতো গান গাইছো, তুমি জানো না কেমনি জীবন দিতে হয়, তুমি জানো না দেশের জন্য কেমনি রাস্তায় নামতে হয়। আমার সারাক্ষণ এই গিল্টি ফিলিংস এর মধ্যে রাখছে। আই এম সরি, এটা আমার মানে আমি আমার পুরো জীবন রে ওরা মানে এক লহমায় উল্টাই দিছে আমার বিশ্বাস রে, আমি যার কারণে আমি রাস্তায় নামতে পারছি।